নতুন মাত্রায় শুরু হয়েছে হামলা, বন্ধ হয়ে গেছে দেশের যোগাযোগ। ইসরায়েলের উত্তর সীমান্তে আইডিএফ এর অন্যতম কার্যালয়ে হিজবুল্লাহর হামলায় কি অবস্থা হয়েছে তা এই ছবিটাই প্রমাণ করে। প্রথমে এই ছবিটি দেখে মনে হতে পারে যে শক্তিশালী কোনো ঘূর্ণিঝড় এই জায়গায় উপর দিয়ে বয়ে গেছে, তবে বাস্তবতা হলো কোনো ঝড় নয়, বরং হিজবুল্লাহর মিসাইলের আঘাতে এই স্থান পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইসরায়েলের উত্তর সীমান্তের হাইফা থেকে 15 কিলোমিটার দূরে একটি পাহাড়ের উপরে আইডিএফ এর অন্যতম কমিউনিকেশন সেন্টারের ভেতর আক্রমণটা চালানো হয়েছে। তবে এই মিসাইল অ্যাটাকের ঘটনাকে অনেক টাইপ 12 নামক যে ঝড় রয়েছে তার সঙ্গে তুলনা করছেন। এ নিয়ে ইরানের সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি হামলার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, সংবাদ প্রচার করেছেন যে এই জায়গাটি ইসরায়েলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কি সাইট ছিল। এখান থেকে কিন্তু যুদ্ধের নানান ধরনের পরিকল্পনা এবং প্রযুক্তিগত সহযোগিতা প্রেরণ করা হতো। আর এই জায়গার ভেতরে কিন্তু নিখুঁতভাবে একের পর এক কমপক্ষে প্রায় 20টির মতো ব্যালিস্টিক মিসাইল আক্রমণ করতে সক্ষম হয়েছে এবং বলা চলে এই স্থাপনা আর ব্যবহার করার মতো অবস্থায় নেই। আর সেজন্যই এখানে থাকা ইসরায়েল সামরিক বাহিনীর সদস্যদের জরুরি ভিত্তিতে এই স্থান থেকে যত দ্রুত সম্ভব ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। যে জিনিসটা কখনো কল্পনাই করেনি ইসরায়েল যে তাদেরও এই পরিণতি ভোগ করতে হতে পারে, তা কিন্তু এখন হয়ে গেছে। যে হামলাটা হয়েছে তা আইডিএফ এর অন্যতম প্রধান কার্যালয়। ইসরায়েলের যে 3টি প্রধান কার্যালয় রয়েছে ভাগ ভাগ করা, তার অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামো এটি। ইসরায়েলের এই হামলায় ইসরায়েলের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে নতুন করে কিছু বলার নেই, কারণ ইতিমধ্যেই ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো কিন্তু এখন প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সমালোচনা করে এমনটাই লিখছে, যে সত্য বেশি দিন গোপন করে রাখা যাবে না। বর্তমানে ইসরায়েলের যে অবস্থা, চারদিক থেকে হিজবুল্লাহ যেভাবে শক্তিশালী আক্রমণ করছে তার প্রকৃত চিত্র তুলে ধরা উচিত বলে মনে করছে ইসরায়েলের সংবাদ মাধ্যম। এই জিনিসটা এখন সুনির্দিষ্টভাবে প্রমাণিত এবং ইসরায়েল বিষয়টি স্বীকারও করে নিয়েছে। ইরানের সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি এই ইস্যুকে কেন্দ্র করে একটা সংবাদ প্রকাশ করেছে যে হিজবুল্লাহ তার মিসাইল সক্ষমতা এবং আক্রমণের মাধ্যমে তবে এই জায়গায় ইসরায়েলের সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ কমিউনিকেশন বেস সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। উত্তর গোলানে অবস্থিত এই কমিউনিকেশন সিস্টেম দিয়ে ইসরায়েলের তার গ্রাউন্ড লেভেলে যত সেনাবাহিনীর ব্যাটালিয়ন গ্রুপ ছিল তাদের কন্ট্রোল করত। এই বেসটার নাম এইন খুলজিত এবং লেবানন প্যালেস্টাইন সীমান্ত থেকে 55 কিলোমিটার দূরে অবস্থিত। খুবই গুরুত্বপূর্ণ এই জায়গায় হিজবুল্লাহ তার বহরে থাকা খাইবার ক্যালিবারের মিসাইল দিয়ে আক্রমণ করেছে এবং হিজবুল্লাহর ছোড়া মিসাইলগুলোর একটাকেও প্রতিহত করতে পারেনি ইসরায়েলের সামরিক বাহিনী। এমনকি দক্ষিণ দিকে মারুন আল রাস নামে যে সামরিক ঘাঁটি রয়েছে সেখানেও তারা আক্রমণ করেছে। এই আক্রমণও প্রতিহত করতে পারেনি ইসরায়েল। কমিউনিকেশনের হেডকোয়ার্টারে আক্রমণ করেছে হিজবুল্লাহ। এটি ইসরায়েলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইসরায়েল প্রায় 3 দশকের বেশি সময় ধরে বিভিন্ন ধরনের রিসিভার, বিভিন্ন ধরনের অ্যান্টেনা এবং বিভিন্ন ধরনের প্রযুক্তির মাধ্যমে এটাকে সুসজ্জিত করেছে এবং পুরো ইসরায়েলের কন্ট্রোল রয়েছে সেটা এই জায়গা থেকেই করা হয়। এমনকি ইসরায়েল পৃথিবীর বিভিন্ন দেশের উপর যে নজরদারি করে সেটা সম্পূর্ণভাবে কিন্তু নিয়ন্ত্রণ করা হতো এই প্রধান বেস থেকে। এই জায়গায় কি কি ধরনের অ্যান্টেনা রিসিভার ছিল, এ যেন বিভিন্ন ধরনের স্যাটেলাইট রিসিভার এবং বিভিন্ন ধরনের জ্যামার রিসিভার ছিল, তার পুরো তালিকা এই জায়গায়। অনেকগুলো অনেক ভ্যারিয়েন্ট রিসিভার ছিল এবং অনেক টেকনোলজি ছিল। এক এক করে বলতে গেলে অনেক সময় লাগবে, যার জন্য কিন্তু সেই দিকে আমি গেলাম না। তবে গুরুত্বপূর্ণ এটাই বোঝাতে চেষ্টা করলাম যে খুবই স্পর্শকাতর ঘাঁটি ছিল ইসরায়েলের জন্য। কোন শক্তিশালী সিংহের মতো গর্জে ওঠে হিজবুল্লাহ, অন্তত পক্ষে একদিনে 20টি টার্গেটে একসাথে কিন্তু এই জায়গায় মিসাইলের বৃষ্টি পড়েছে। তবে সমস্যাটা হলো যে পশ্চিমা সংবাদ মাধ্যমে এবং ইসরায়েলের সংবাদ মাধ্যম এই খবরগুলোকে প্রকাশ করছে না, তারা কিন্তু চেপে যাওয়ার চেষ্টা করছে। ইসরায়েলের এই প্রধান কমিউনিকেশন সিস্টেম এবং উত্তরাঞ্চলের 3টির মধ্যে একটি আইডিএফ এর যে কার্যালয় রয়েছে সেখানে শক্তিশালী হামলা এবং বড় সাফল্য পাওয়ার পর পশ্চিমা কয়েকটি সংবাদ মাধ্যম প্রথমে কিন্তু এই বিষয়ে রিপোর্ট প্রকাশ করেছিল, তবে অজ্ঞাত কারণে মাত্র ঘন্টা দুয়েকের মধ্যেই সেই রিপোর্টগুলো তারা উঠিয়ে নেয়, আবার কিন্তু ডিলিট করে দেয় এবং নিজেদের ক্ষয়ক্ষতির বিষয়ে আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ তথ্য স্বীকার না করলেও হামলার তথ্য কিন্তু স্বীকার করেছে ইসরায়েল। দ্য টাইমস অফ ইসরায়েল এই হামলার বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে স্বীকার করেছে যে হামলাটা হয়েছে, তবে এই করে নাকি মানবাধিকার লঙ্ঘন করেছে হিজবুল্লাহ, এমনটা তার দাবি করেছে। তাদের দাবি হলো যে কোনো ধরনের ওয়ার্নিং না দিয়ে বা সতর্কতা না দিয়ে এই হামলা করেছে হিজবুল্লাহ, যার জন্য ইসরায়েলের সাধারণ মানুষ রয়েছে তাদের ক্ষয়ক্ষতি হয়েছে। আর এটা আন্তর্জাতিক নিয়মে বহির্ভূত একটি অপরাধ, যেমনটা মনে করছে ইসরায়েল, এবং বিষয়টিকে কেন্দ্র করে তারা যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ কামনা করছে যে হিজবুল্লাহ কেন কোনো ধরনের সতর্কতা ছাড়া এই জায়গায় আক্রমণ করলো। নিয়ম অনুযায়ী প্রথমে কিন্তু হিজবুল্লাহ ইসরায়েলের যেমনটা দাবি, নিয়ম অনুযায়ী হিজবুল্লাহ প্রথমে উচিত ছিল যে ইসরায়েলকে একটা চিঠি দেয়া, এই জায়গায় আমি আক্রমণ করব, এখান থেকে লোক সরিয়ে নিন, তারপর 3 দিন পর সেখানে আক্রমণ করবে, এমনটাই হলো ইসরায়েলের দাবি। অথচ এই ইসরায়েলই কিন্তু লেবানন এবং গতকালকে সিরিয়ার ভেতর
আক্রমণ করেছে। কোনো ধরনের সতর্কতামূলক বার্তা ছাড়াই তারা জনবহুল এই জায়গাগুলো আক্রমণ করেছে। তবে সেগুলো নাকি মানবাধিকার লঙ্ঘন হয়নি, এটা ইসরায়েলের দাবি, যুক্তরাষ্ট্রেরও দাবি। যুদ্ধক্ষেত্রে যখন হামাস এবং হিজবুল্লাহ বড় ধরনের সাফল্য পাচ্ছে, ঠিক এমন অবস্থায় কাতার কিন্তু ইসরায়েলের পরোক্ষভাবে পক্ষ নিয়ে হামাসের উপর একটি শক্তিশালী অ্যাকশন নিয়েছে। দোহার ভেতর হামাসের কার্যালয় রয়েছে, সেটা সরাসরি ব্যান্ড করে দিয়েছে তারা। সেটাকে ঠিকই কিন্তু তারা সিলগালা করে দিয়েছে এবং সেখানকার ভেতর যে গুরুত্বপূর্ণ নথিপত্র সেটাও কিন্তু আনতে দিচ্ছে না। পরিষ্কারভাবে কাতারের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে যে যদি ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি তারা না করে এবং যুদ্ধবিরতি প্রস্তাবে আগ্রহী না হয়, তাহলে কাতারের ভেতরে এই যে কার্যালয় রয়েছে সেটা আর তারা ওপেন করতে দেবে না এবং সবাইকে কিন্তু জরুরি ভিত্তিতে কাতার ত্যাগের নির্দেশ দিয়েছে। এটা আসলেই কি ধরনের আচরণ? যদি প্রথম থেকে এই জায়গায় কাতার আন্তরিক না হতো, কখনোই কিন্তু হামাস এই কাতারের ভেতর কোনো কার্যালয় খুলতো না এবং আন্তর্জাতিক দরবারে এই কাতারের যে একটা পররাষ্ট্রনীতির গুরুত্ব রয়েছে সেটাও কিন্তু তারা থাকতো না। খুব একটা আগের কথা নয়, মাত্র বছর তিনেকের আগের কথা হবে। এই কাতারকে কিন্তু সৌদি আরব এবং তার মিত্ররা চারদিক থেকে নিষেধাজ্ঞা দিয়ে অনেকটা দখল করে ফেলেছিল। সামরিক মাধ্যমে এই কাতার দখল হয়ে যাচ্ছিল। এ সময় কাতার জরুরি ভিত্তিতে সহযোগিতা চেয়েছিল তুরস্ক এবং ইরানের কাছে এবং এই দুইটি দেশই কিন্তু ওই সময়ে কাতারকে রক্ষা করেছিল। বিশেষ করে ইরান কিন্তু প্রচুর পরিমাণে খাদ্যদ্রব্য পাঠিয়েছিল জাহাজে করে এই কাতারের ভেতর। কাতার কিন্তু এই দৃশ্য এবং সেই সময়গুলো ভুলে গেছে। এখন কিন্তু ইরানের বিরুদ্ধে হামলা করার জন্য যুক্তরাষ্ট্রকে ঘাঁটি দিচ্ছে। আবার যে প্যালেস্টাইন ইস্যুকে ব্যবহার করে আন্তর্জাতিকভাবে সিম্প্যাথি পেয়েছিল এই কাতার, সেই প্যালেস্টাইনের হামাসের বিরুদ্ধেই তারা পদক্ষেপ নিচ্ছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কাতারকে রক্ষা করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যে একটা চুক্তি হয়েছে আমাদের, সেই জিনিসটা এখন আমাদের পুনর্বিবেচনা করা উচিত। কারণ এই কাতারকে রক্ষা করার জন্য ইরানের বিরুদ্ধে অন্য দেশের বিরুদ্ধে আমরা কিন্তু সরাসরি যুদ্ধ করতে গেলে আমাদের কোনো ফায়দা নেই। উপরন্তু আমাদের কিন্তু এক সময় জবাব দিতেই হবে। তো দর্শক, গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে কেন্দ্র করে আপনার মতামত আপনি কমেন্টস করে জানাতে পারেন। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।